শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না বললেন আসিফ নজরুল। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। পরাজয়ে জেনেই জাতির সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে করা হয় হত্যা। সমৃদ্ধ দেশ গড়বে নতুন প্রজন্ম প্রত্যাশা শহীদ পরিবারের। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং আজও সারা দেশে বইছে কনকনে ঠান্ডা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি, বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে রয়েছে আমি ইশিকা আজিজ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সহ সর্বস্তরের মানুষ। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর অভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল 7টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে জাতির মেধাবী সন্তানদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজন সহ বিভিন্ন বাহিনীর প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে সহকর্মী শাহাদাত নিশাদ। শুরুতেই যাচ্ছি মোহনার কাছে। মোহনা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? এই মুহূর্তের খবর যদি আপনাকে জানাতে চাই, তার আগে বলতে হবে কিছুক্ষণ আগেই যে বেদি ছিল ফুলে ফুলে ভরা, যেই বেদিতে অনেক রাজনৈতিক দল, পেশাজীবী দল এবং সহ নানা জনমতের মানুষ এসেছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই বেদিতেই এখন চলছে শিশুদের তাণ্ডব। এবং দেখাতে চাই যে এখানে এখন পুষ্পস্তবক অর্পণ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তারই মধ্যে যে সকল পুষ্প, যারা সম্মাননা দেওয়ার জন্য ফুল দিয়েছেন এখানে, সেই ফুল নিয়েই এখানকার যারা ছোট ছোট শিশুরা রয়েছেন
তারা একদম সব কিছুই তাণ্ডব চালিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আগের যেই ফুলে ফুলে ভরা বেদির চিত্র আমরা দেখেছি সেই চিত্রটি এখন আর এখানে দেখা যাচ্ছে না। তো বলতে চাই যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেভাবে আমরা জনঢল দেখেছিলাম এই সম্মাননা জানানোর জন্য বুদ্ধিজীবীদের সম্মাননা জানাতে যারা উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন, এই কিছুক্ষণ আগে এখান থেকে সেই মানুষগুলো চলে গিয়েছে এবং সম্মাননা জানানোর সময় কিন্তু প্রায় শেষের পথেই বলা যায়। এখনো টুকিটাকি কিছু মানুষ আসছেন এবং এখনো যারা সকালবেলায় ফুল বা সম্মান দিতে পারেননি। এবং আপনাদেরকে যদি এই দৃশ্যটা দেখাতে চাই যে শিশুদের মধ্যে ফুলের কারাকারি যে বিষয়টি, যে এখানে কিছুক্ষণ আগে এই সম্মাননা জানানোর ফুল দেওয়া হয়েছিল এবং সেখানেই যে সেই বেদি থেকে ফুল নিয়ে কারাকারির যে বিষয়টি, অর্থাৎ যে বিষয়টি আর কি শিশুদের মধ্যে এখনো হয়তো সেই বোধ বুদ্ধি হয়নি, যে তারপরেও তাদের এই ধরনের আর যে বিষয়টি আর কি, যেখানে কিছুক্ষণ আগে সম্মান জানাচ্ছিলেন বিভিন্ন পেশাজীবী সহ রাজনৈতিক দলের, সেখানে এখন তারা যেভাবে তাণ্ডব চালিয়ে পুরো বেদি খালি করে ফেলেছে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এবং এই দৃশ্যটি এখন বিরাজ করছে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মধ্যে। এখনও আর কি সম্মাননা দেওয়ার শেষ মুহূর্ত প্রায়, এবং কিছু কিছু দল আসছে, এরপরেও যারা আছেন তারা কেবলই শিশুরা আছেন এবং তারা এখানে বেদিতে তাণ্ডব চালাচ্ছেন। তো এই রায়ের বাজার বধ্যভূমিতে কি চলছে তা জানতে আমরা এখন সহকর্মী নিশাদের কাছে যেতে চাই। নিশাদ, কি অবস্থা ওখানকার, বা রায়ের বাজারের সম্মাননা কি এখনো জারি আছে নাকি শেষ হয়ে গেছে? যেমনটি বলছিলেন, আসলে আমাদের জান্নাতুল মোহনা তিনি মিরপুর বধ্যভূমি সেখানে অবস্থা জানাচ্ছিলেন। আমরা এর মধ্যে আছি রায়ের বাজার বধ্যভূমিতে এবং আমরা সকাল থেকে এখানকার অবস্থা জানানোর চেষ্টা করছি। শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে এখানে যে নানা কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বশ্রেণীর মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আপনি জানেন যে সকাল 7:05 থেকেই যখন রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান মিরপুর বধ্যভূমিতে, এরপরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়েছেন। তার পরপরই আমরা দেখেছি মিরপুরে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানিয়েছিলেন, পরবর্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ঠিক একই প্রেক্ষাপটে রায়ের বাজার বধ্যভূমিতেও কিন্তু যে সকাল 8টা থেকে এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির অংশগ্রহণটাই সবচেয়ে বেশি এখানে প্রকাশ পেয়েছে। বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেখান থেকেও শ্রদ্ধা জানাতে হয়েছে এবং সবচেয়ে বেশি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এখন একেবারে বেলার অনেকটাই সময় গড়িয়েছে, সেই ক্ষেত্রে শ্রদ্ধার যে ঢলটা ছিল সেটি মূলত কিছুটা এখন কমে এসছে, অর্থাৎ 10টার পর থেকে মূলত আস্তে আস্তে বাড়তে থাকে। পরবর্তীতে 11টা পর্যন্ত এটির অনেক ভিড় লক্ষ্য করা গিয়েছে। এখন মূলত আস্তে আস্তে সেই ভিড়টা কিন্তু কমতে শুরু করেছে এবং একই সাথে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশ, ডিবি, র্যাব এবং ফায়ার সার্ভিসের যে বাহিনীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিল যে কোনো দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এসেছিল, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সাথে আসলে বেশ কয়েকটি দাবি এখানে উত্থাপিত হয়েছে। বিশেষ করে বুদ্ধিজীবীদের যে তাদের অনেকেই আছে যাদের এখনো নাম অন্তর্ভুক্ত হয়নি, বিভিন্ন কারণে দলীয়করণ কারণে হয়তো অনেকের নাম কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে যা শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তথ্য প্রমাণ সহ যদি কোনো পরিবারের সদস্যরা থাকে তাদেরকে অন্তর্ভুক্তি করা এবং একই সাথে পাঠ্যবে সঠিক ইতিহাসগুলো তুলে ধরার ক্ষেত্রেও কিন্তু একটি দাবি উঠেছে। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমিতে যে অবস্থা, সেখানে শ্রদ্ধার যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিছুটা কমেছে এবং সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল রায়ের বাজার বধ্যভূমি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত ছিলেন শাহাদাত নিশাদ ও জান্নাতুল মোহনা। সর্বশেষ তথ্য জানছিলাম তাদের কাছে।
গণতন্ত্রকে হত্যা ও জনগণ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বিজয়ের শুরুতেই পাক হানাদার বাহিনী এদেশের দোসরদের তুলে নিয়ে হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব শপথ করে বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ করতে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বিএনপি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে জাতি যখন বিজয়ের খুব কাছে, ঠিক সে সময় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সময় সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে 71-এ অকালে প্রাণ হারানো শ্রেষ্ঠ সন্তানদের। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। 1971 সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? 14 ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাকালপাড়া, রাজারবাগ সহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে বিভৎস শারীরিক নির্যাতন, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা, নালা, নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রাহান, জিসিদেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনো ঢুকরে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। হঠাৎ করে একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে আমার বাবার পিছনে এসে ধরে। আর আমার মা উপরে ছিলেন, একটু অসুস্থ ছিলেন, তারপরেও যেহেতু আমার বাবা শোনেননি, নেমে গেছেন, তা আমার মাও আস্তে আস্তে করে এগিয়ে এসে নামছিলেন। উনি খালি সিঁড়ির থেকে আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্দুকটা ধরা হলো, ওনার গাটা একটু কেঁপে উঠলো, পাঞ্জাবি পরা ছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, সেই মূল্যটা শোধ করতে হবে। আমরা কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে, সেটার সম্ভ্রম, সেটার সম্মান।
সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষের হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল 11টায় বাংলা একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা। প্রথম জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ জানান, দ্বিতীয় জানাজা বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। শুক্রবার দুপুরে মারা যান কবি হেলাল হাফিজ। জানা গেছে, দীর্ঘদিন ধরে কবি হেলাল হাফিজ গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। অগ্রহায়ণের শেষে শীতের দাপটে কাবু পুরো দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, স্থবির হয়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। লালমনিরহাটেও সকাল থেকেই ছেয়ে আছে ঘন কুয়াশা। তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই চিত্র ঠাকুরগাঁও ও নীলফামারীতে। যানবাহন চলাচল করাই যেন দায়, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সমস্যা তো হচ্ছে, আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে আসছি না ঠিক মতো। প্যাসেঞ্জারই উঠতে যাচ্ছে না, হয় কি কুয়াশার জন্য বাড়াতে পারছি না, কিছু কাম করতে পারছি না। হত্যা চেষ্টায় সম্পৃক্ত না থেকেও মামলার আসামি ফেনীর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা। শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই নাকি এমন মামলায় জড়িয়েছে মিথ্যা মামলাবাজরা। ভুতুড়ে এমন মিথ্যা মামলায় উদ্বেগ জানিয়েছেন ফেনীর সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধি তোফাল আহমদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। 24 বিপ্লবে ফেনীর অটোরিকশা চালক আব্দুর রব আহত হন। অভ্যুত্থান পরবর্তীতে 18 নভেম্বর ফেনী মডেল থানায় 20 জনের নামে মামলা করে আহত আব্দুর রব। কিছুদিন পর সেই মামলায় আসামি হয়ে যায় 20 জন থেকে 142 জন। তাহলে কোথা থেকে এলো এত আসামি? বাকি 122 জনকে কেন, কোন উদ্দেশ্যে জড়ানো হলো মামলায়? এ ঘটনায় ক্ষুব্ধ মামলার বাদী নিজেই। যে আমি মামলা করছি 20 জনের নামে, তাহলে আমি 20 জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে 142 জন। তো আমি কইছিলাম সাথে 142 জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিন মজুর, মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়াই গেছে। মিথ্যা মামলার মহাজালিয়াতির অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় মসজিদের ইমামকে আসামি করে। মামলার ধাপ্পাবাজির এখানেই শেষ নয়, ছাড়েননি এলাকার মাদ্রাসা শিক্ষকদেরও। এই মাদ্রাসায় একে একে 27 জন ধর্মীয় শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় আসামি করেছেন মিথ্যা মামলাবাজরা। অথচ 24-এর বিপ্লবে হত্যা চেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ইমাম শিক্ষকরা। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমি কেন প্রবাসে থাকার পরেও আমাকে কেন আসামি করা হলো? কেন আমাকে হয়রানি করতেছে? এবং কি আমাদের যে এলাকার সাথে 28 জন লোক দেওয়া হয়েছে, নিরীহ লোক, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। তারা প্রকৃত অপরাধী, তারা সবাই পালিয়ে যাওয়াতে এই মামলা দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদও করেছে এলাকার মানুষ। দ্রুত সময়ে আমরা চাই যে ভুল কাউকে আসামি করা হলে তার দায় বাদীর উপর বর্তায় বলে জানিয়েছেন এ আইনজীবী। আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার, যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে।
অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। জিকোকের নাম আসছে কিছু, যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। ফেনী মডেল থানায় 8টি হত্যা ও 18টি হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় 254 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাদীরাই বলছে এদের অনেকেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। 3 বছরও চালু হয়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের একমাত্র বর্জ্য শোধনাগার। ফলে এখনও অপসারিত হয়নি ময়লা আবর্জনার বিশাল ভাগাড়ে পরিণত হওয়া পৌরসভার সোনাখালী এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়রা। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আপন অপুর ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌর শহরের সোনাখালী এলাকা যেন বর্জ্যের স্তূপ। দীর্ঘ 30 বছর ধরে অপরিকল্পিতভাবে শহরের সব বর্জ্য ফেলা হয় এখানে। পরে পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে 2021 সালে নির্মাণ করা হয় আধুনিক বর্জ্য শোধনাগার। তবে উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি শোধনাগারটির কার্যক্রম। ফলে বিশাল এই বর্জ্যের ভাগাড় নিয়ে ভোগান্তি কমেনি স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়দের। এখানে কাছাকাছি একটা স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের এই ময়লা পের হইয়ে তারপরে যাইতে হয়। এই জায়গায় মানে 100 পরিবার আছে, তাদের প্রত্যেকেরই সমস্যা, শ্বাসকষ্ট, তারপরে আপনার গন্ধ, বিশৃঙ্খলা। বাসায় গেলে ধোঁয়াগুলো সব বাসায় চলে যায়, ময়লার ঘ্রাণে বাসায় থাকানো যায় না। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল। আমাদের মতো একটা জেলায় 16 কোটি টাকা একটা মেগা প্রজেক্টের মতোই, তো এটাও আমার কাছে মনে হয় যে সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফ্যাসিজমের একটা ফসল, যে কারণে আমরা মানুষ লাভবান হইনি, তারা দেখা গিয়েছে তারা অ্যাজ এ ফ্যাসিজম তারা লাভবান হয়ে গিয়েছে। এদিকে দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি দেখিয়ে দায় এড়াচ্ছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুতই শোধনাগারটির কার্যক্রম চালুর আশ্বাস তাদের। আমরা আসলে আইস প্লান্ট নিয়ে যে কাজটা শুরু করতেছি, সেখানে কিছু ত্রুটি আমরা আমাদের সার্ভের পরিপ্রেক্ষিতে এসেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং অর্গানিক ইনঅর্গানিক সেপারেশন করা এবং রিসাইকেলেবল নন রিসাইকেলেবল বিষয়গুলো জিনিসগুলোকে আলাদা করা, এর জন্য একটি প্রশিক্ষিত জনবলের প্রয়োজন রয়েছে। আশা করি যেই ক্যাপাসিটিতে আমাদের লোকবল বা প্রয়োজনীয় জনবলের প্রয়োজন আছে অথবা অন্য ধরনের চাহিদার প্রয়োজন আছে, এইগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকার প্রকল্প চালু না হওয়ার পেছনে কারা দায়ী, এমন প্রশ্নই স্থানীয়দের। দ্রুত সব সমস্যা নিরসন করে চালু হোক শোধনাগারটি, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024 সালে বিবিসির অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামের রিখতা আক্তার বানু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে তাদের অধিকার নিশ্চিতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন এই স্বীকৃতি। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়রাও। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রিখতা আক্তার বানু প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নিজেই গড়ে তোলেন রিখতা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এবার সেই রিক্তার নাম উঠে এসেছে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 নারীর তালিকায়। জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন রিখতা আক্তার বানু। বিশ্ব সেরাদের তালিকায় নাম আসায় উচ্ছ্বসিত তিনি। তুলে ধরেন সংগ্রামের কথা। 2009 সাল থেকে এখন পর্যন্ত এই রিখতা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পাঠদান করে থাকি। তার মধ্যে পার্সোনাল হাইজিন, তারপরে স্বাস্থ্য সেবা এবং খেলাধুলা। বিশ্বের মধ্যে 100 জন প্রভাবশালী নারীর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করা হয় এবং আমি এইটা পেয়ে আমি
বিবিসিকে ধন্যবাদ জানাই। রিক্তা আক্তার বানুর নাম বিশ্ব সেরাদের তালিকায় উঠে আসায় আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। প্রতিবন্ধী বাচ্চাদের প্রতি ওনার যে এত মহব্বত, এত ভালোবাসা, এত সর্বসময়ের মধ্যে উনি এই প্রতিবন্ধী বান্ধব বাচ্চাদেরকে নিয়েই আগামী দিনে বেঁচে থাকতে চায়। খুব সাহসী নারী হিসেবে হওয়ার পর থেকে বাচ্চাদেরকে আনি শুরু করছে। বিশ্বের 100 নারীর মতো নারীর জায়গায় উনি স্থান পেয়েছেন, আমরা খুশি। শুরু থেকেই রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে ছিল জেলা প্রশাসন। তার এই সফলতার যাত্রায় আগামীতেও পাশে থাকার কথা জানান এ কর্মকর্তা। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষের মধ্যে এটি কিভাবে আরও বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারে, আমরা চেষ্টা করব সেটি করার জন্য। 63 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে রিক্তার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 294 জন, শিক্ষক 21 জন। যে বিদ্যালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।